ঠিক আছে, just write down some important questions. Number 1, 4:1 marks block diagram. Number 2, 1:4 D marks block diagram. ইংলিশে লিখছি, পরে বাংলা করে দেব। How many selection lines require for, not selection line, how many, হ্যাঁ ঠিক আছে, ওকে, how many selection line require for 1:16 D marks. ওকে, হ্যাঁ, তারপর how many require for 32:2 marks. Number 5, when n is input a, কোশ্চেন লিখে নাও সবাই, হ্যাঁ, decoder circuit how many output lines require. এই 5টা কোশ্চেন কি করে এক্সামিনেশন খাতাতে বা কি করে আমরা সেটা অ্যান্সার করব সেটা আমি 1 বাই 1 বলছি। প্রথমে 4:1 মার্কস ব্লক ডায়াগ্রাম, যদি ব্লক ডায়াগ্রাম এভাবে বলে, শুধুমাত্র ইউ জাস্ট অনলি রাইট অনলি ব্লক ডায়াগ্রাম, অন্য কিচ্ছু লিখবে না। আমি রাইট কিভাবে অ্যান্সার করতে হবে সে অ্যান্সার করার টেকনিকটা বলে দিচ্ছি। এটার অ্যান্সার তো ইজি হয়ে যাবে, এখানেই হয়ে যাবে। কেউ একজন বলো দেখি, হাউ মেনি সিলেকশন লাইনস আর রিকোয়ার্ড ফর 1:16 ডি মার্কস? কটা সিলেকশন লাইন লাগবে, কে বলবে? 1:16 ডি মার্কসে কটা সিলেকশন লাইন লাগবে, কেউ একজন বলো। 4। কেন 4 বলছি দেখো, এই যে 16 আছে না, 16 কে 2 এর স্কোয়ারে ভাগো, এটা হবে পাওয়ারটা, এটা 4 হবে। এটা বলো 32:1 এর সিলেকশনে কটা হবে? 5, 5টা, ইয়েস ইয়েস। আর এটা কত হবে? n is input a decoder circuit, how many output lines required? কটা আউটপুট লাইন পাবে? n হলে সবসময় মনে রাখবে এর অ্যান্সারটা হবে n হলে অলওয়েজ 2 টু দি পাওয়ার n, n হলে তার পাওয়ার হয়ে যাবে n 2 টু দি পাওয়ার n। আর 4:1 মার্কসের ব্লক ডায়াগ্রাম, 1:4 ডি মার্কসের ব্লক ডায়াগ্রাম, এগুলো একটা একটা করে আমি আসছি। এটা লিখে নাও, লেখা কমপ্লিট হলে আমি সেখান থেকে এই ব্লক ডায়াগ্রামগুলো থেকে করব। লেখা হয়েছে আশা করছি। মুছে দিচ্ছি, হ্যাঁ। যখনই ব্লক ডায়াগ্রাম দেবে,
প্রথম নাম্বার 1 কোশ্চেনের অ্যান্সার করছি। I0, I1, I2, I3। আর মাল্টিপ্লেক্সার মানে হচ্ছে আউটপুট অলওয়েজ একটি বেরোবে, মানে ওয়াই। আর সিলেকশন লাইন এই যে চারটা আছে এর অলওয়েজ 2 স্কোয়ার, দুটো সিলেকশন লাইন হবে, অতএব S0 S1। ঠিক এটাই লিখবে, এটা হচ্ছে সিলেকশন লাইন। এটা হচ্ছে আমার আউটপুট, আর এটা হচ্ছে আমার ইনপুটস। মাল্টিপ্লেক্সার এই মার্কসের আরেকটা নাম হচ্ছে, লিখে রাখো, মাল্টিপ্লেক্সার। আর মাল্টিপ্লেক্সারের আরেকভাবে বলা যায়, একে বলে হচ্ছে মেনি টু ওয়ান সার্কিট। মাল্টিপ্লেক্সারকে বলা হচ্ছে মেনি টু ওয়ান সার্কিট, অনেকগুলো ইনপুট একটি মাত্র আউটপুট। আর ইনপুট গুলোকে কে কন্ট্রোল করে, মানে ইনপুট গুলোকে কন্ট্রোল করা হয় সিলেকশন লাইনের মাধ্যমে। সো মার্কস মাল্টিপ্লেক্সার মেনি টু ওয়ান সার্কিট, এটা শুধু মনে রাখবে। এটা গেল, সবাই লিখে নিয়েছো? বিশ্বরূপ লিখেছো? শ্রেয়া সবাই লিখেছো? ওকে, এবারে দেখো, হ্যাঁ লিখে নাও, লিখে নিয়ে আমাকে বলবে, পড়া সবাই লিখে নাও যারা যারা আছো। আমি পুরো রিভিশন করাবো, কারণ পরের দিন আমি এক্সাম নেবো তো 70 নম্বরের। আমি টোটাল চ্যাপ্টারে কি কি করতে হবে না করতে হবে কোশ্চেন গুলো দিয়ে ভালো মতন একটু রিভিশন করাবো। ওই 6টা 7টা 15-এর মধ্যে হয়ে যাবে ক্লাস, আমাদের অসুবিধা হবে না, আমি সব করে দিচ্ছি। কি কি কোশ্চেন পড়বো, 2020 এইচএস যেটা ছিল সেটাকে পুরোপুরি বাদ দিয়েই কাজ করবে। কোনো কোশ্চেন রিপিটেশন থাকবে না এবং কোনো কোশ্চেন পড়ার কোনো দরকার নেই। হলে আমাকে বলো, তারপরটা করবো। 4:1 মার্কস। ওকে, এবার যেটা করবো 1:4 ডি মার্কস। একটি ইনপুট আই, আউটপুট আমি এভাবে লিখবো, D0, D1, D2, D3। কারণ এটা ডি মার্কস। সাউন্ডটা মিউট করো কেউ। আউটপুট, এটা হচ্ছে আমার ইনপুট, এভাবে করবে। এটা হচ্ছে 1:4 ডি মার্কসের ব্লক ডায়াগ্রাম। আর ডি মার্কসকে বলা হয় হচ্ছে, আর মাল্টিপ্লেক্সার ক্ষেত্রে লিখে রাখো যে মাল্টিপ্লেক্সার আমরা কি কি বলেছিলাম, মার্কস বলেছিলাম। মাল্টিপ্লেক্সারকে আরেকটা বলেছে মিনি টু ওয়ান সার্কিট, আরেকটা বলেছে ডেটা সিলেক্টর বলা হয়। মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে লিখে রাখো, যেখানে মাল্টিপ্লেক্সার যেখানে লিখেছো সেখানে লিখে রাখো যে
মাল্টিপ্লেক্সারকে আরেকটা ভাবে বলা যায় হচ্ছে ডেটা সিলেক্টর। এটা মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে লিখবে। আর ডিমাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সারকে বলবে হচ্ছে ডেটা ডিস্ট্রিবিউটর। ডেটা সিলেক্টর, এটা হচ্ছে ডেটা ডিস্ট্রিবিউটর। লিখে নাও, লিখে আমাকে বলবে, হয়ে গেলে বলবে আমাকে। ওকে, এবার এখান থেকে আরো কয়েকটা, এটা এটা দেখলাম না, দেখো মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, ডিকোড এনকোডার 2020-তে যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে সবগুলোই করে দেবে, কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন তোমরা পাবে, এমসিকিউ পাবে, এসিকিউ, ব্রড কোশ্চেনও পাবে। কারণ তোমাদের তো ব্রড কোশ্চেনটা জানোই তোমরা কমিয়ে দিয়েছে, ব্রড কোশ্চেনটা মাত্র 28 নম্বরে থাকছে, আগে যেটা 35 হতো সেটা হয়ে গেছে 28। আর যেটা তোমার এমসিকিউ সেটা কিন্তু হয়ে গেছে 24+3, মানে আগেরটা 21 থেকে 3 বেড়ে গেছে। আর যেটা এসএ কিউ ছিল সেটা তো নিশ্চয়ই জানো 40 মার্ক আগের ছিল, কিন্তু এবছর 4টে বেড়ে গিয়ে হয়ে গেছে হচ্ছে 18। অতএব নাম্বার তোলার কিন্তু আমার জায়গাটা কিন্তু অনেকটাই বেশি। আমি বারে বারে বলছি সমস্ত কোশ্চেন কমন পাবে, আমি যা যা অনলাইনে যা বলেছি অফলাইনে যা বলেছি একই কোশ্চেন থাকবে, এটা ফোনে পড়ে নেবে। এবার আমরা আছি নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং এর ক্ষেত্রে হ্যাঁ, স্কুলে এক্সাম হলে তো আমরাই থাকবো, প্রত্যেক কিছু আমাদের তো বলে দিয়েছে যে হোম সেন্টারে। কিন্তু শোনো, আরেকটা কথা বলে রাখি, আমি হিন্দু স্কুলের রেসপেক্টে একটা ডিসকাশন করে দিচ্ছি সবার জন্য, যেহেতু বাবা সাউন্ডটা মিট করে তারপর বলতে সবার শুনতে সুবিধা হবে। কোভিড পরিস্থিতি চলছে, তা সেক্ষেত্রে যেটা বারে বারে আমাদের বলে দিয়েছে, আগে স্কুলের এক একটা রুমে এরকম করে টোটাল 2 3 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6টা, মানে এখানে একজন থাকতো, এখানে একজন, টোটাল পার রুম অ্যালটমেন্ট থাকতো 24, কিন্তু এটা কিন্তু এবছর হয়ে যাচ্ছে 12 জনের। এখানে একজন থাকবে, একটা গ্যাপ সিট, মানে এক একটা বেঞ্চে একজন করে, আবার একটা ব্যাগ দিয়ে তারপরে একজন, অতএব কারোর সঙ্গে কারো ডিসকাস করার কোনো জায়গাই নেই, সেটা পুরো বন্ধ করে দেওয়া হচ্ছে। রুমে থাকবে 12 জন স্টুডেন্ট। কত বড় রুম দেখেছো তো স্কুলের? হিন্দু স্কুলে, আমি তো অন্যান্য স্কুলে দেখিনি, সব স্কুলে রুম বড় থাকে, মানে একটা রুমে একটা স্কুলে মোটামুটি আমাদের ক্যাপাসিটি থাকে মোটামুটি 45 বসার মতো, অনেক স্কুলে 50ও বসে। 45-এর মধ্যে মাত্র পরীক্ষা দেবে 12 জন, 2 2 করে 24-এর জায়গায় 12, 50% রিডিউস করে দিচ্ছে। এবার আমাদের স্কুলে টোটাল এইচএস ক্যান্ডিডেট আমি ধরে নিচ্ছি 200 জন আছে, আর আমাদের স্কুলে রুম সংখ্যা ভাবো কতগুলো রুম আছে, ভাবো কতটা রুম আছে টোটাল। আমরা যখন ডিউটি করি আমাদের স্কুলের রুম, আমি বলে দিচ্ছি তোমাকে, 16 থেকে 16 17 18 22 6খানা 10 30, প্রায় তোমার মোটামুটি 40টা রুম আছে। অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা কোনো স্কুলের পক্ষে কোনো কঠিন ব্যাপার নয়, ইট উইল বি ডান ইজিলি। সো পরীক্ষা যেহেতু হচ্ছে হোম সেন্টার, তোমাদের অ্যাডভান্টেজ, কিন্তু পড়াশোনা বাদ দিয়ে কেউ বসে থেকো না, পরীক্ষা 15 দিন পেছনে। আমার এমনও ইভেন এটাও হতে পারে, বলে রাখছি একটা কথা, ফিজিক্যাল আমাদের যখন স্কুলে গিয়ে পরীক্ষা দিলে হয়তো তোমাদের যদি আরো বেশি লাখ ভালো থাকে, প্রত্যেক স্কুলের স্যারেরাই খাতা দেখতে পারে, তাতে অনেক সুবিধা আছে, রেজাল্টটা খুব তাড়াতাড়ি বের করে দেওয়া যাবে। এখনকার দিনে কি হয়, এইচএসটা হচ্ছে, এইচএস হতে 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 পারে মেবি, আমি কিন্তু শিওরলি কিছু বলছি না, কারণ এইচএস এর ক্ষেত্রে কি হয় যে খাতাটা জমা পড়ছে, টোটাল অন্য স্কুলের ছেলেরা এসে পরীক্ষা দিচ্ছিল, সেই খাতাটা আমাদের স্কুলে এসে জমা পড়ছে, জমা হওয়ার পর সেটা চলে যাচ্ছে বোর্ড অফিস, বোর্ড অফিস থেকে হেড এক্সামিনার, হেড এক্সামিনার থেকে আমাদের মতন এক্সামিনারদের, এটা অনেকটা ভায়া পথ হয়ে আছে। এবার খাতাগুলো যদি খুব শর্টে ডিস্ট্রিবিউট হয়ে যায়,
স্কুলে হোক বা পাশের স্কুলের টিচারকে যদি চেক করিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট বের করে দেওয়া যাবে। অর্থাৎ জুলাই যেটা আমরা পরীক্ষা যদি কোনো কারণে হয় 1st অফ জুলাই, জুলাইয়ের 10 তারিখ, তাহলে কিন্তু রেজাল্ট তুমি ধরে রাখতে পারো এন্ড অফ জুলাইয়ের মধ্যে রেজাল্ট তুমি হাতে পেয়ে যাবে। কারণ 7 থেকে ম্যাক্সিমাম 15 থেকে 17 দিনের মধ্যে রেজাল্ট বের করে দেওয়া যায়। কম্পিউটারাইজ খাতা সব অনলাইন চেক করার পর তার মার্কস অনলাইন চলে যাবে, কাউকে যেতেও হবে না, রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। এরকম ধরনের একটা পরিকল্পনা কিন্তু বোর্ড অফিসে চলছে। কারণ মাধ্যমিকটা বন্ধ করে দেওয়াটা সহজ, বাট উচ্চ মাধ্যমিককে বন্ধ করা ইজ এ টু মাচ টাফ, বিকজ উচ্চ মাধ্যমিকের সঙ্গে আমি বারে বারে একটা কথা বলেছি, পরীক্ষা অনলাইন হলে নিতে হবে। তা না হলে কি হবে যে উচ্চ মাধ্যমিকের সঙ্গে তোমার কিন্তু টোটাল রিলেটেড হচ্ছে কলেজের ভর্তি। কি করে কলেজে ভর্তি করাবো, এটা নিয়ে আমি গত মানে বুধবারের ক্লাসে অনেকক্ষণ ডিসকাস করেছি, সো মেনি টাইমস। স্টুডেন্টদের ক্ষেত্রে যারা বুঝতে পারছে না কি হবে কি হবে, সো যেটা বলছি, এখন পড়াশোনা করো, তোমার হাতে তো নেই। আর পরীক্ষা ক্যান্সেল করা কি বেসিসে মার্কস দেবো আমি? আমাকে যে স্টুডেন্টরা যে মার্কস দিতে হবে, আমি কি বেসিসে দেবো বলো? আমাকে একটা বেসিস বলো, এই বেসিসে মার্কস দেবো। এমনি প্রমোট করে দেবো? বিশ্বরূপ আসো তো লাইনে, মারিক আছো, কেউ যে আমাকে বলো যে আমি মার্কসটা কি বেসিসে দেবো। কোনো উত্তর আছে? কারো কাছে উত্তর নেই। ওগুলা সব মুখ। আচ্ছা শোনো, ওগুলা অনেক ধরনের কথাবার্তা, অনেক কিছু হচ্ছে, অনেক কিছু হচ্ছে, এখনো আমাদের কাছে কোনো সঠিক নিয়ম করে গভর্নমেন্ট নিজে ডিসিশন নিতে পারেনি, আমরা কি ডিসিশন নেব? ফেসবুকে সব খবর কিন্তু ঠিক না, অনেক ফেক নিউজ বেরোচ্ছে। সরকার নিজেই ধন্দে আছে, আমি কি করবো? অতএব ওরা যেহেতু 15 টিভিতে দেখা ওরা বলছে, কিন্তু নাম্বারটা যে যদিও দেয়, যদিও পজিটিভ রেসপেক্টে দেয়, সেটা ওরা বলছে। সে ট্রেন চালু করবে, ট্রেন চালু করবে। সে তো তোমাদের পরীক্ষার শিডিউল তো 15ই জুন থেকে, সে 15 দিন বহু দেরি আছে এখনো। শোনো, হ্যাঁ সে মেদিনীপুর সেন্টারে পরীক্ষা দেবে, সে সে মেদিনীপুরে পরীক্ষা দেবে। তুমি যদি ভাবো পরীক্ষা বন্ধ, এখন দেখো এখন সরকারের ডিসিশন। শোনো, এখনো গভর্নমেন্ট ডিসিশনে নিজেই আসতে পারেনি। সরকার সরকার নিজেই ডিসিশন করতে পারেনি। হ্যাঁ, এবার তোমাকে ওই আগের থেকেই আমরা, তা তো আমাদের পড়াশোনা তো কেউ তো বলে না তাদের পরীক্ষা বন্ধ করে দেবো, এখনো তো ডিসিশনই হয়নি। 1লা জুনটা আসুক, আরো মিনিমাম 15 থেকে 20 দিন বাকি আছে আমাদের হাতে। তো 15-20 দিন পরে ডিসিশন নেওয়া যাবে, ঠিক আছে? তোমরা তোমাদের কাজটা করে যাও, বাই চান্স হয়তো পরীক্ষা নেব, তখন কিন্তু বিপদে পড়ে যাবে কিন্তু, তখন কিন্তু একুল ওকুল সব কুল যাবে কিন্তু। অর্থাৎ ওই ব্যাপারটা আগের থেকে ভেবে বসে থাকে না, পরীক্ষা হবে না, ঘুরে বেড়াচ্ছি, গেম খেলছি, সেটা কিন্তু আগের থেকে তুমি ডিসিশন নিতে পারো না। ওরকম করলে কিন্তু পরে পরীক্ষা যদি পুরোপুরি যদি বলা হয় ডিক্লেয়ার করে দেয় আমাদের পরীক্ষা দিতে হবে, হ্যাঁ সেটা কিন্তু কিছু করার নেই তখন আর। সে সিলেবাস শেষ হয়তো হয়েছে, সেটা তোমার কি শেষ হয়েছে সেটা ভাবো একবার। নিজেরটা ভেবে দেখো, তারপর ভালো বুঝতে পারবে। সেজন্য বলছি এখনই সব ছেড়ে ছেড়ে বসে দেখো না, পরীক্ষা হলে হলো, কেন অনলাইন নেবে দরকার পড়লে, অনলাইন দিতে পারে, অনলাইন দিতে পারে, এটা ডিফারেন্ট ইস্যু। ওটা ভেবে আমার লাভ, শোনো আমি পরের চ্যাপ্টারে আসছি, নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং যে চ্যাপ্টারটা আমাদের আছে, সেখান থেকে প্রত্যেক বছরে আমাদের নেটওয়ার্কিং থেকে কিন্তু বড় প্রশ্ন কোনোদিনই আসতো না, কোনোদিনই আসতো না। মানে শুধুমাত্র এসিকিউ থাকতো অ্যান্ড এমসিকিউ থাকতো প্রিভিয়াস ইয়ারগুলোতে, প্রিভিয়াস ইয়ার। বাট এ সময় রিডিউস সিলেবাস সরকার আমাদেরকে করে দিয়েছে, পুরোপুরি রিডিউস। রিডিউস সিলেবাসে কি কি করেছে? রিডিউস সিলেবাসে আমার সিলেবাসটা এমন করে করে দিয়েছে যেখানে শুধুমাত্র আমার এমসিকিউ এসএকিউ এর বাইরেও ডিএকিউ টাইপের একটা কোশ্চেন আসতে পারে। ডিএকিউ মানে ডেসক্রিপটিভ অ্যান্সার। সেক্ষেত্রে আমরা কোন কোন জায়গাগুলোকে বেশি জোর দিয়ে পড়বো আমি সেটা প্রথমেই বলে দিচ্ছি। নাম্বার 1, প্রথমে যেটাই জোর দেবে সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, আর হচ্ছে সিমপ্লেক্স। এই 3টে জায়গা খুব ভালো মতো রেডি করো। তারপর হচ্ছে অ্যাসিনক্রোনাস,
and synchronous transmission. Only difference, serial and parallel ট্রান্সমিশন, সব ডিফারেন্স গুলো ভালো মতন পড়বে। তার সঙ্গে টেলনেট, ইউআরএল, ইমেল, ইমেলের থেকে বিশেষ করে পার্টস অফ ইমেল, ইমেলের কটা পার্ট। আর 8 নম্বরে আরেকটা হচ্ছে আমাদের টপোলজি বলে একটা চ্যাপ্টার ছিল, দেখবে খেয়াল করে। টপোলজির মধ্যে বাস, চারটা হচ্ছে টেলনেট, TELNET, বাস, স্টার আর রিং। 6 নাম্বার লিখেছি ইমেল, ইমেল। আচ্ছা, এটার প্রত্যেকটার ডেফিনেশন, নাম্বার 2 অ্যাডভান্টেজ, নাম্বার 3 ডিসঅ্যাডভান্টেজ, আর অবশ্যই ডায়াগ্রাম। প্রত্যেকটা টপোলজির ডায়াগ্রাম ভালো মতন তোমাকে করতে হবে, ইচ অ্যান্ড এভরি টপোলজি। এবং ডায়াগ্রামগুলো সব সিম্পল ডায়াগ্রাম হয়। কিরকম সিম্পল ডায়াগ্রাম, আমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। আমি এখান থেকে এটা মুছে দিলাম এই জায়গাটার থেকে। ডেফিনেশন পর লেখো অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ আর ডায়াগ্রাম। তাহলে আমার ধরো বাস টপোলজির কি হতে পারে, জাস্ট এভাবে আঁকবে। এই একটা কম্পিউটার থাকবে, একটা কম্পিউটার, টার্মিনাল। এই যে লাইনটা আছে, দিস লাইন ইজ কল্ড ব্যাকবোন কেবল। ব্যাকবোন কেবল অর ট্রাঙ্ক কেবল, আমরা এটাকে বলতে পারি ব্যাকবোন কেবল অর ট্রাঙ্ক কেবল। এটা যে বাস টপোলজি ডায়াগ্রাম। সো এরকম ডায়াগ্রাম গুলো করবে প্রত্যেকটা বাস টপোলজির। আমি দেখিয়ে দিই যখন করাচ্ছি। যখন তারপরে স্টার করি, স্টার মানে হচ্ছে এভাবে লিখবে হাফ স্টারের ডায়াগ্রাম। এখানে কতটা গোল গোল সাইন দেখো, এখানে কম্পিউটার, দিস ইজ কম্পিউটার, কম্পিউটার, আর এখান থেকে আমার স্টার টপোলজি। ঠিক এই রেসপেক্টে ডায়াগ্রাম আঁকবে। আর রিং এর যদি আঁকতে চাও,
রিং এর ক্ষেত্রে জাস্ট কয়েকটা কম্পিউটার নিয়ে এই ধরনের, তার মানে স্টার টপোলজিতে আমার একটা সেন্ট্রাল কম্পিউটার থাকছে, যে কম্পিউটারকে বলছি হাব কম্পিউটার। আর রিং টপোলজিতে যে এই যে টেকনোলজি পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি, এখানে যে একটা টেকনিককে ব্যবহার করা হয় এটা হচ্ছে ক্লোজড লুপ। ক্লোজড লুপ মানে এই টার্মিনোলজি বা এই টার্মটা রিং টপোলজির সঙ্গে সম্পর্কযুক্ত। আর যে আমার সেন্টার যে কম্পিউটারটা আছে, সেন্টার কম্পিউটার কোনটা? দিস ইজ এ সেন্টার কম্পিউটার। এই যে সেন্টার মেশিন হাব, এই হাব মেশিনটা হচ্ছে সেন্টার মেশিন। তাহলে এই হাব কনসেপ্টটা বা সেন্ট্রাল যে কম্পিউটারটার সঙ্গে যুক্তটা কোন টপোলজি? স্টার টপোলজি। এইরকম আমি ডায়াগ্রাম গুলোকে আঁকবো। নেটওয়ার্ক থেকে গেলে ভালো মতন পড়ে নেবে। আর ধরো মোটামুটি HTML থেকে কিছু কোশ্চেন পড়বে, HTML থেকে সব আঁকা হয়েছে। তো আমি পরের এই পেজটা এদিকে ক্রস করছি। HTML থেকে পড়তে পারো। নাম্বার 1, ভেরিয়াস টাইপ অফ ট্যাগস যেগুলো আছে, ট্যাগস যে ট্যাগগুলো আমার কাজ, যেমন দেখো আমার যে বি ট্যাগ, আই ট্যাগ, ইউ ট্যাগ, এই যে ট্যাগগুলো, এই ট্যাগগুলোকে আমরা বলি হচ্ছে কি ট্যাগ? কন্টেনার ট্যাগ। কারণ কন্টেনার ট্যাগ কারণটাই হচ্ছে যে এই ট্যাগগুলোকে আমাদেরকে প্রত্যেকটা ট্যাগকে কি করতে হয়? ক্লোজ করতে হয়। যে আমি যদি বি ট্যাগকে ওপেন করি, আমাকে বি ট্যাগটাকে ক্লোজ করতে হবে। বি ট্যাগ কি কাজে ব্যবহার করা হয়? কোনো একটা লেখা, ইয়েস, বোল্ড করার জন্য। আইটা কেন ব্যবহার করি? আই ফর ইটালিক। হ্যাঁ, এইগুলো মনে রাখবে, কোথায় কন্টেনারে ইউ মানে আন্ডারলাইন। তো ডিফারেন্ট ট্যাগ গুলো আছে। ইমেজ ইনসার্ট করার জন্য আমরা কোন ট্যাগকে ব্যবহার করি? পরীক্ষায় কোশ্চেনই আসতেই পারে। ইমেজের জন্য দেখো, ইমেজের জন্য আমরা যে ট্যাগটা ব্যবহার করি সেই ট্যাগটার নাম হচ্ছে IMG SRC। অ্যাকচুয়ালি যদি আমাকে বলে ইমেজের জন্য আমি কোন ট্যাগ ব্যবহার করি, তখন বলবে IMG ট্যাগ। SRCটা কি? এখানে আমার অ্যাকচুয়ালি ধরে আমাকে বললো যে একটা HTML পেজের মধ্যে picture.1, এই পিকচারটাকে আমাকে ইমেজের মধ্যে ইনসার্ট করতে হবে। ইউ হ্যাভ টু ইনসার্ট দিস পিকচার। কি করে আমাকে ইনসার্ট করতে হবে? তোমরা কি করে করতাম? IMG SRC ইকুয়াল টু pic1.jpg, এভাবে করতাম। এই জিনিসটা যখন করতাম, তাহলে এখানে pic1.jpg লিখতাম। এই ইমেজ হচ্ছে আমার ইমেজ ট্যাগ। বাট এই যে এসআরসি কিন্তু ট্যাগ নয়, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, ইটস কল্ড এজ এ সোর্স। এটাকে আমরা বলেছি অ্যাট্রিবিউট। তাহলে ইমেজের জন্য আমরা IMGটা ব্যবহার করি। যদি আমাকে বলে যে হাইপার লিঙ্ক করার জন্য কোন ট্যাগ ব্যবহার করি, হাইপার লিঙ্কের জন্য বলছি, হাইপার লিঙ্কের জন্য আমি অ্যাঙ্কার ট্যাগ ব্যবহার করি, যে এ ট্যাগ, অ্যাঙ্কার ট্যাগ। এবং অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আমাকে ধরে বললো যে এক্সাম্পল, তাহলে AHREF ইকুয়াল টু, মুছে দিই, ধরো ইকুয়াল টু
ধরো page1.html করে আমি তো লিখলাম ওখানে হচ্ছে ক্লিক হেয়ার আর এ ট্যাগটাকে বন্ধ করে দিলাম। ক্লিক হেয়ার করলে তাহলে আমাকে এখানে ক্লিকের মধ্যে এখানে ক্লিক হেয়ারে করি, অটোমেটিক্যালি picture1.jpg পরবর্তী টার্গেট পেজটা ওপেন হবে। এখানে এই যে আমরা কি করেছি যে href, এটা কিন্তু অ্যাট্রিবিউট, এটাকে বলছে অ্যাট্রিবিউট। তাহলে এটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলতে পারি, হাইপার, এর পুরো নাম হচ্ছে হাইপার রেফারেন্স। এগুলো প্র্যাকটিস করতে হবে। এবার পিকচারগুলোকে আমরা ইনসার্ট করতে পারি, প্রত্যেকটা ট্যাগের কাজগুলো আমরা শিখব, এবং তার সাথে সাথে আরো কিছু আছে, আমি মুছে দিচ্ছি একটু, হ্যাঁ, উপর থেকে। আমি 7টা মধ্যে শেষ করে দেবো, বেশি কিছু নেই তো, পরের দিন পরীক্ষা নেবো তো, 7টার মধ্যে হয়ে যাবে। তোমার তোমার কটাতে ক্লাস আছে? হ্যাঁ, 7টার মধ্যে হয়ে যাবে, বেশিক্ষণ তো। আমি তো রিভিশনটা পুরোটা বলে দিয়ে কোশ্চেনটা সব রেডি করে রেকর্ডিং দিয়ে দেবো সবাইকে, হয়ে যাবে। হুম। আর পরের দিন এক্সামটা শোনো, পরের দিন আমাদের যে একটা টাইম বলে দিচ্ছি, এখানে কি টাইমটা এক্সাম নেব, শুক্রবার দিনে নেই, শুক্রবার দিনে নেই, টাইম টাইম বলে দেবো, পরে আমি গ্রুপে অ্যানাউন্স করে দেবো। এবার বললো ইন্ডিয়া ইজ এ, না ইন্ডিয়া করো না, নিউ দিল্লি, উল্টো বলছি, নিউ দিল্লি ইজ এ ক্যাপিটাল অফ ইন্ডিয়া। বলছে এই লেখাটাকে বোল্ড, মার্কিউ মানে স্কলিং করাও, স্কল করতে হবে। কি করে স্কল করব, তখন লিখতে হবে হচ্ছে মার্কিউ, জাস্ট এই লাইনটাকেই লিখবো, নিউ দিল্লি ইজ এ করে মার্কিউটাকে বন্ধ করে দেবো। এই লেখাটাকে আমি এবার স্কল করতে পারি, বোল্ড করলে বি ট্যাগ লাগাবে, ইটালিক করলে আই ট্যাগ লাগাবে, এভাবেই চলবে। আর করে লিখে রাখো সঙ্গে সঙ্গে, তোমাকে বললাম যে এক সেকেন্ড ভেবে নি, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এর জন্য কোনটা ব্যবহার করি, ওয়েল ট্যাগ আর ইউএল ট্যাগ। আমি তোমাদের একটা কাজ দেবো করতে HTML এ, কেউ কিন্তু কোনো কথা বলবে না কিন্তু, প্লিজ সবাইকে বলছি, আমি একটা কাজ দিচ্ছি, 5 থেকে 10 মিনিটে কাজটা কমপ্লিট করো, কেউ কথা বলবে না। রেকর্ডিং এ কিন্তু আছি, বুঝলে তো, রেকর্ডিং করলে কিন্তু এই কথাটা কাউকে আমি দিতে পারবো না পরে। আমি একটা কাজ দিচ্ছি তোমাদেরকে, ছবি তুলেই দিচ্ছি, হ্যাঁ, গ্রুপেই দেবো, দাঁড়াও দিচ্ছি।
একটু দাঁড়াও, দাঁড়াও। একটু দাঁড়াও, হ্যাঁ খুঁজে পাচ্ছি না গো। একটা কাজ করো তোমরা, কেউ একজন 2018 আর 19 এই দুটোর HTML কোশ্চেনটা স্ক্যান করে গ্রুপে পাঠাও। গ্রুপে পাঠানোর দরকার নেই, 2000 আমি আমি পাঠিয়ে দিচ্ছি, তোমরা আবার বের করতে পারবে না, আমি দিচ্ছি, দাঁড়াও। একটু দাঁড়ানোর পরে একটু দাঁড়াও, হ্যাঁ একটু দাঁড়াও, খুঁজে বের করে নি, খুঁজেই পাচ্ছি না। পেয়েছি, একটু দাঁড়াও, করিয়েছি, তাও তোমরা পারবে দেখবে। কথা বলো না, রেকর্ডিংটা দেবো তো সবাইকে। স্ক্যান করেছি আমি, এখানে একদম ডাইরেক্ট ডিসপ্লে করিয়ে দেবো, তাতে তোমাদের সুবিধা হবে। নিজেরা করবে কিন্তু, হ্যাঁ। বত্রিশ নাম্বারটা 33 নাম্বারটা করো, ঠিক আছে। সেটা চোখে মুখে জল দিয়েছে, বাইরে গেছিলাম তো। কে কথা বলো না, কথা বললে কি হবে, তো রেকর্ডে দিতে পারবো না আমি। 32 আর 33। ওকে।
কথা শুরু হয়ে গেছে, কাজটা দিলাম না, যে কথা রে বাবা, তো হয়েছে, কতটুকু করেছো? HTML কোডের সাহায্যে প্রদত্ত, সমজিত হয়ে গেছে, করো বাবা করো। HTML করে প্রদত্ত কোডটি ব্যাকগ্রাউন্ড কালার দেবে ইয়েলো, পেজের টাইটেল হচ্ছে মাই স্কুল, পেজের মাঝখানে তোমার স্কুল হবে লোগো, তোমার নাম ডান দিক থেকে বাঁ দিকে স্ক্রল করবে। ডান দিক থেকে বাঁ দিকে স্ক্রল, এটা একটা ব্যাপার আমি দেখিয়ে দিই, সবাই খেয়াল রাখো, যতটুকু করেছে আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তুমি ধরো তোমার যে কোনো একটা নাম দিচ্ছ, সাপোজ এখান থেকে আমি একটা HTML পেজের মধ্যে যাচ্ছি ডাইরেক্ট, হ্যাঁ, HTML এ ধরো আমি লিখছি HTML হেড টাইটেল, লিখছি হচ্ছে প্র্যাকটিক্যাল, হেড বন্ধ করলাম, করে লিখছি হচ্ছে বডি, ধরো কারো নাম, ধরো সুমিত সাহা, এবার এই বডিটাকে বন্ধ করলাম, HTML-টাকেও বন্ধ করলাম। এবার সুমিত সাহা কথাটাকে যদি আমি শুধু মার্কিউ লিখি, তাহলে কি হবে? ফাইল, সেভ অ্যাস, আমি লিখছি হচ্ছে test.html। এবার আমি যদি এটা করি, রাইট ক্লিক, ওপেন উইথ গুগল ক্রোম, এই দেখো ডান দিক থেকে বাঁ দিকে অটোমেটিকলি স্ক্রল হচ্ছে, ডান দিক থেকে, তার মানে শুধু মার্কিউ লিখলে হবে, লেখাটা শুধু মার্কিউ লিখলেই হবে আমার। কিন্তু আমি তো মনে করি ডান দিকে এখানে স্ক্রল করার সময় অল্টারনেট হবে, ধাক্কা খেয়ে আবার চলে আসবে ডান দিকে, এটা ডাইরেক্ট চলে যাচ্ছে না, শেষ হচ্ছে আমাদের শুরু হচ্ছে, আমি সেটা না করে ধরো এখানে ধাক্কা খেয়ে এখানে চলে আসবে, ডিফারেন্সটা বোঝো। সেক্ষেত্রে আমার কি করতে হবে, এখানে এই জায়গাটা থেকে একটা অ্যাট্রিবিউট লাগাতে হবে, সেটা নাম হচ্ছে বিহেভিয়ার, করে এখানে লেখা হচ্ছে অল্টারনেট, অল্টারনেট। এবার কি হয় দেখো, এই দেখো এখানেও টাচ করছে, বেরিয়ে আসছে, স্ক্রলিং হচ্ছে না, কিন্তু অল্টারনেট হচ্ছে, সেম লেখাটা আসছে, সো দ্যাট ইজ এ বিহেভিয়ার অল্টারনেট। দুটোর পার্থক্য বুঝতে পারলে, আমি দুটোর কোডটাই পাঠাচ্ছি, তার আগে একটা কাজ করি, মার্কিউ দিলে কি হবে আর মার্কিউ ছাড়া হলে কি হবে দুটোই দেখিয়ে দিচ্ছি। ধরো
সেভ। এটা করে তুমি দেখো, এই যে সুমিত সাহা লেখাটা এই ধাক্কা এলো আর এটাতে স্ক্রল হচ্ছে, বুঝতে পারছো? মার্কিউ বিহেভিয়ার অল্টারনেটিভ ব্যাপারটা বুঝতে পারলে? মার্কিউ বিহেভিয়ার অল্টারনেটিভ। এই কোডিংটা আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে। মোটামুটি কিছুটা করতে পেরেছো তো কি করে এই জিনিসটা? পেজ মাঝখানে তোমার স্কুলের লোগো, এটা পারবে। আর HTML করে ওয়েব পেজটি তৈরি করো যেখানে ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক, টেক্সট কালার ইয়েলো। নাহলে এটা একটা কাজ করো, এটা ধীরে বসে থাকলে তো সময় নষ্ট হবে। তো তোমাদের দুটো কাজ আমি দিচ্ছি, 32-33, এই দুটো করে আমাকে না হয় হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। তার আগে HTML থেকে এই টাইপের কোশ্চেনগুলো করে যথেষ্ট। আর যেটা ইয়ার ভিত্তি যদি আমি বলি, 2015, 16, 17, না 17, 18, 19, 17, 18, 19, এই 3টে বছরে যে যে কোশ্চেনগুলো এসছে সেগুলো খুব ভালো মতন প্র্যাকটিস করে যাবে। শুধু যে কম্পিউটার অ্যাপ্লিকেশন তা নয়, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই প্র্যাকটিস করবে। এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন এবছর রিপিট হবে, বারে বারে আমি একটা কথা বলছি। আর ওই কোশ্চেনগুলো পুরো রেডি করে রেখে দাও। MCQ থেকে শুরু করে MCQ, SAQ আর বড় প্রশ্ন, এই হচ্ছে আমাদের টোটাল। আমি বললাম এই রিভিশনে করা জায়গা তোমাদের রেডি করে বলে দিলাম। এবং তার সাথে আরেকটা জিনিস বলছি, এক্সেলে আমি যথেষ্ট ভিডিও তোমাদের জন্য করেছি, সেই ভিডিওগুলো ফলো আপ করো। এবং তার সাথে সাথে যে যে এক্সেলের মধ্যে দেখবে 2020 সালে যে সমস্ত এক্সেলের কোশ্চেনগুলো এসছিল সেগুলোকে প্রত্যেকটাকে ধরে ধরে বাদ দিয়ে দেবে, একটা কোশ্চেনও করবে না। 2020 সঙ্গে কোনো রিপিটেশন হবে না, সেটা প্রথমেই বলে দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা মাথায় রেখে কাজ করবে। এক্সেল থেকে অনেকগুলো কমন কোশ্চেন তোমাদের বলেছি, কিছু ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওগুলো দরকার পড়লে দিয়ে দেবো। যা যা ভিডিও ছিল, আগের দিনের ক্লাসের একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা দরকার পড়লে এন্ড অফ দ্য ক্লাস আই উইল প্রোভাইড অল দ্য ভিডিওস, শুধু একবার দেখে নিলেই হবে। আর এই HTML কোড যে লেখা হয়, নিউ স্ট্রাকচারে HTML কোড লেখো, এই 36 নাম্বার কোশ্চেনটা, এটা কিন্তু পুরোপুরি টেবিলের উপর ভিত্তি করে করা হয়েছে। আর এই যে নেম, সিটি, এজ, ফোন নাম্বার, এরা প্রত্যেকে হচ্ছে টেবিলের হেডার, আর এরা হচ্ছে প্রত্যেকটা একটা রোগুলোকে আমরা TR দিয়ে প্রকাশ করি, আর হেডারগুলোকে TH দিয়ে প্রকাশ করি। আমি লিখে দিচ্ছি, এগুলো অনেক সময় কোশ্চেন আসে পরীক্ষাতে, সেজন্য আমি বলছি। HTML এ যে আমাদের টেবিল হয়, আমরা TH লিখি ফর টেবিল হেডার, TD লিখি ফর টেবিল ডেটা, TR লিখি ফর টেবিল রো। টেবিল হেডার, টেবিল ডেটা, টেবিল রো, এই তিনটে ফ্যাক্টরকে ভালো মতো কাজে লাগাবে, TH, TD আর TR। আর টেবিলকে আমরা যখনই ব্যবহার করি, এখানে আমরা বর্ডার দেওয়ার জন্য একটা অ্যাট্রিবিউট ব্যবহার করি, যে টেবিল বর্ডার ইকুয়াল টু ধরো 1, টেবিল বর্ডার 1, টেবিল বর্ডার 1 দিলে তোমার পুরোপুরি অ্যাট্রিবিউট টেবিলে। তার সঙ্গে সঙ্গে টেবিলের আরও অ্যাট্রিবিউট আছে, যেমন রো স্প্যান, কলাম স্প্যান, সেলফ প্যাডিং,
সেল স্পেসিং, এরা প্রত্যেকটা দেখে নেবে। আর তার সঙ্গে সঙ্গে বইয়ের মধ্যে দেখবে ফ্রেম, ফ্রেম বলে একটা চ্যাপ্টারই আছে, ওটা একবার দেখে নিলে হবে। ফ্রেমের প্রয়োজনীয়তা কি বা ফ্রেম কাকে বলে। এগুলা সুন্দর করে কোশ্চেনগুলোকে রেডি করো, ধরে ধরে করো। আর লজিক গেটসে যা যা আছে সব তো আমাদের ভিডিও করা আছে, তাছাড়া আমাদের কিছু কিছু এমসিকিউ আমি বহুবার করিয়েছি। তোমাদের যতগুলো 17 না কত ফলা এমসিকিউ ছিল ওই কোশ্চেন ব্যাংকটা থেকে আমি সবগুলোই করে দিয়েছিলাম, সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। আমি একটা কাজ করি, আমি এক্সাম টাইমটা অ্যানাউন্স করে দিচ্ছি। ফ্রাইডে, ফ্রাইডে তোমরা এক্সামটা দিয়ে দাও সকাল 10টাতে, বেশি বেলা হয়ে যাবে, 9:30 থেকে বসো, 9:30 থেকে মোটামুটি 12:30 PM। 9:30 থেকে 12:30 70 নম্বরের মক টেস্ট 2। হ্যাঁ 3 ঘন্টা। তোমার যদি হ্যাঁ তা তুমি 2.5 ঘন্টার মধ্যে করে বেরিয়ে যাবে, তাহলে 9টা শুক্রবার 9টা করা যেতে পারে, 9টা করা যেতে পারে। হ্যাঁ সকাল 9টা, 9 AM টু, এটা শোনো কনফিউজ হবে না, 9টা থেকেই করাচ্ছি, তাহলে 9টা থেকে করো, 9 AM টু 12 PM। আর একটা কতটা শর্ত আছে, আমার সঙ্গে যখন তোমরা বসবে গার্জিয়ানের সঙ্গে একবার ভিডিও কলে, আমার ভিডিও কলে আমার সঙ্গে মিট করাবে, গার্জিয়ান রাখতে হবে, এবং কোশ্চেনটা তাদের রেসপেক্টে আমি ডিস্ট্রিবিউট করব, করার পর তারপরে আমি কোশ্চেনটা দিয়ে এক্সামটা স্টার্ট করবো একদম। ঠিক আছে, গার্জিয়ান নিয়ে বসবে, সে মা হতে পারে, বাবা হতে পারে, দাদা হতে পারে, যেই হোক না কেন একজন তোমার সঙ্গে থাকতে হবে। তুমি এক্সামটা কমপ্লিট করবে, কমপ্লিট করার পর এক্সাম যখনই শেষ হবে খাতাটাকে আমি ওই গ্রুপেই একটা, এক্সাম শেষ হওয়ার পর কিন্তু, কারণ শেষ হয়ে গেলে এক্সাম বন্ধ করে দেবে, 12টা কমপ্লিট হবে, তারপরে আমাকে সুন্দর করে খাতাগুলোকে স্ক্যান করে পাঠাবে। ঠিক আছে, এই পরীক্ষাটা দাও, 3 ঘন্টার এক্সাম হবে, ভালো মতন পরীক্ষা দেবে, আমি কোশ্চেন রেডি করে রেখে দেবো। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, কারো কোনো কোনো পোর্শনে কোনো প্রবলেম আছে যে রিভিশন করলে ভালো হয়? আচ্ছা ওকে ওকে, ক্লাস বি আইপি অ্যাড্রেস না, ওকে তুমি বলছিলে আমাকে, কি নাম তোমার বলো তো? ক্লাস এ বি তো সবগুলোই করতে হবে, ক্লাস এ বি সি 3টে আছে, আমি বলেই দিচ্ছি। দেখো তোমাদের বই আছে, বই থাকলে ক্লাস এই তোমাকে আইপি অ্যাড্রেসে ওই পিকচারটা তোমাকে একবার সেন্ড করতে পারো, সবচেয়ে বেটার হয়। ওই দেখবে গুহপালের বইয়ের মধ্যে একটা পেজ আছে, ওটার মধ্যে শুধুমাত্র আইপি অ্যাড্রেসটাই আছে, দেখো একবার তোমাদের তারা কীভাবে আমাকে সেন্ড করো স্ক্যান করে, আমি সেখান থেকে বুঝিয়ে দিচ্ছি ভালো মতন। দাঁড়াও, কেউ একজন সেন্ড করো, আর আমি যদি পাই তো হলো, 1 সেকেন্ড দাঁড়াও, দেখছি আছে কি না আমার আছে। এক সেকেন্ড দাঁড়া, আমাদের থাকে না, পাঠাতে হবে না, একটু দাঁড়া আমি দেখে নিই। হ্যাঁ, আমার কাছে যদি থাকে তো তোমাকে, তুমি স্ক্যান করেছো তো? পাঠাও পাঠাও, যা করেছে পাঠাও, দেখে নিচ্ছি।
পাঠাও। এই একটা পেজ দিয়ে হবে না, পাশে দেখো একটা পেজ আছে, আইপ্যাডে থেকে পাশে আর একটা পেজ পাবে, এই যে এই পেজটা করতে হবে, এই যে সাইডে আছে, ওই পেজটাকে পাঠাও, ডান দিকের পেজটা। আইপি অ্যাড্রেস গুলো দাঁড়াও, আমার কাছে কোথায় যে ছিল, হ্যাঁ দাঁড়াও, নেটওয়ার্কিং, কেউ একজন পাঠাও। হ্যাঁ ওকে, দাঁড়াও, মৃণালিনী পাঠিয়েছে আমাকে, আমি তো বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেসের, হ্যাঁ চ্যাপ্টার জায়গাটা এটা। এখানে দেখো আমার টোটাল বলাই আছে যে আইপি অ্যাড্রেসকে আমরা 5 ভাগে ভাগ করি। কি বলা আছে যে ইন্টারনেট প্রযুক্তিবিদরা আইপি অ্যাড্রেসকে মোট 5 শ্রেণীতে বিভক্ত করেছে, সেগুলি হলো ক্লাস এ বি সি ডি ও ই অ্যাড্রেস। পাঠ্যাংশে ক্লাস এ বি সি এই আইপি অ্যাড্রেস সম্বন্ধে আলোচনা করা হলো। ক্লাস এ অ্যাড্রেস যে সকল নেটওয়ার্কে, এখন আমাদের কিন্তু 5টা আইপি অ্যাড্রেস আছে, কিন্তু আমাদের কাজ হয় কিন্তু 3টে দিয়ে, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। এক্ষেত্রে আমাদের এই স্ট্রাকচারটা যদি মনে করতে পারি তাহলে খুব ইজিলি বোঝা যায়। প্রথমে আমরা বলি এই স্ট্রাকচারটা আমরা কি করে করতে হয়। এখানে ফার্স্ট, বিতান তো আবার বেরিয়ে গেল, বিতান বলছে অসুবিধা আছে, বুঝতে পারছে না। বিতান কি করে বুঝবে এবার? আমি রেকর্ডিংটা দেখতে হবে, ওকে কিছু করার নেই। দেখো, ক্লাস এ আইপি অ্যাড্রেস, ক্লাস এ এর ক্ষেত্রে আমার টোটাল এক একটা অক্টেটের মধ্যে 8 বিট করে থাকে, মনে রাখবে। টোটাল অক্টেট মানে হচ্ছে এই প্রত্যেকটা যে আমি এখানে যে অক্টেটগুলো বানাচ্ছি তার মধ্যে এইগুলো হচ্ছে আমার এরকম করে 8টা ঘর করা থাকবে, কারণ যেহেতু আইপি অ্যাড্রেসটা হচ্ছে আমার 32 বিটের আইপি অ্যাড্রেস, এবং আইপি অ্যাড্রেসের দুটো পার্ট হয়, একটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, একটা হচ্ছে হোস্ট আইডি। তা নেটওয়ার্ক আইডি হোস্ট আইডির মধ্যে আমাদের সেপারেশন থাকে ডট দিয়ে। হ্যাঁ, তোমাদের 7:30 বললে, ঠিক আছে তুমি রেকর্ডিং দেখে নেবে জায়গাটা, ঠিক আছে। হ্যাঁ, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। এবার নেটওয়ার্ক আইডির মধ্যে প্রথমে বলেছে যে ক্লাস এ আইপি অ্যাড্রেসে দেখো, এই যে ক্লাস বি আইপি অ্যাড্রেসে কি বলেছে, ক্লাসের এই শ্রেণীর নেটওয়ার্ক অ্যাড্রেসটির অক্টেট অর্থাৎ 8 বিট চড়া হয়।
তাহলে এক্ষেত্রে আমার কত বিট চড়া হবে? 8 বিট চড়া হবে। এটা আমার কি? এটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, 8 বিট চড়া। আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে আমার হোস্ট আইডি। ক্লাসের মধ্যে যদি আমার এখানে 8 বিট আছে, এটা 8 বিট, এটা 8 বিট, 8 বিট, 8 বিট, 4 8 32। আমার এখানে 0 হচ্ছে রিজার্ভ। দেখবেন এখানে স্পষ্ট লেখাই আছে। এখানে কি বলেছে দেখো, যে 0 হচ্ছে রিজার্ভ, 0 রিজার্ভ। তাহলে আমার ক বিট ব্ল্যাঙ্ক থাকবে? 7 বিট ব্ল্যাঙ্ক থাকবে, মানে 8 বিট করে আছে। সেটা কাউন্টিং করে দেখো, 1 2 3 4 8 বিট হবে। তাহলে আমার এখানে 0 হচ্ছে রিজার্ভ। তাহলে পড়ে রইল কটা? পড়ে রইল হচ্ছে 7টা। সে কারণে আমরা যখন ক্লাসে আইপি অ্যাড্রেসটাকে ডিফাইন করি ও নেটওয়ার্ক আইডি, 0টা আমার রিজার্ভ করা আছে, এখানে 0 আছে। তাহলে 2 টু দি পাওয়ার 7 - 2। কেন 2 করেছি? টোটাল আমার 5টা ছিল, আমি ব্যবহার করছি হচ্ছে 3টে, এ বি সি ব্যবহার করছি। তাহলে আমার কটা হলো? তাহলে এখানে আমার বেরিয়ে গেল হচ্ছে 2 টু দি পাওয়ার 7 - 2। তাহলে আমার টোটাল তাহলে ক বিট? এখানে 8 বিট, 8 বিট, 8 বিট, 3 8 24। তাহলে কত বিট হোস্ট আইডি হবে? 2 টু দি পাওয়ার 24 - 2। এবার আমাকে বলো, নেটওয়ার্ক আইডি হোস্ট আইডি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? এটা ক্লাস এর ক্ষেত্রে বললাম, কিন্তু কিন্তু ক্লাস বি এর ক্ষেত্রে আলাদা হবে। ক্লাস বি এর ক্ষেত্রে যদি এখান থেকে পড়ে দেখো আর কি, ক্লাস বি এর ক্ষেত্রে দেখো, এখান থেকে দেখো ক্লাস বি এর ক্ষেত্রে এটা ক্লাস বি বলছে এই ধরনের নেটওয়ার্ক অ্যাড্রেসটি 16 বিটের চড়া হয়। আগেরটা 8 বিট ছিল, এটা 16 বিট হবে, মানে এই পজিশনটুকু। 16 বিটের রিজার্ভ স্পেস কটা? 1 আর 0। তাই 16 বিটের মধ্যে আমার দুটো রিজার্ভ হয়, তাই কটা বাকি থাকবে? 14টা। তাই 14 হলে কি হবে? 2 টু দি পাওয়ার 14 - 2, তাই কি না? আমার এখান থেকে দেখে নাও, এই জায়গাটার থেকে যদি আমার এখানে 8 বিট থাকে, এটা 8 বিট, মানে এই ঘরগুলো প্রত্যেকটা 8 বিট করে ঘর আছে, 8 বিট 8 বিট করে আছে। আমার এখানে প্রত্যেকটা 8 বিট করে আছে। আমি 8 বিট না করে আমি কয়েকটা বিটে ঘর করে আমি এখানে জাস্ট ডট ডট করে দিলাম। এখানে ডট ডট ডট। তাহলে এটা হচ্ছে আমার বলেছে, এটা হচ্ছে ক্লাস বি। ক্লাস বি হচ্ছে 16 বিট চড়া। 16 বিট মানে হচ্ছে, সরি, এই বিটটুকু, এটা হচ্ছে আমার 16 বিট। তার মধ্যে রিজার্ভ স্পেসটা কি আছে দেখো, আমার টোটাল রিজার্ভ স্পেসটা এখানে বলাই আছে 10। এই যে 16 বিটের মধ্যে প্রথম দুটি বিট 10 হয়। তা যদি আমার প্রথম দুটি বিট যদি 10 হয়, তাহলে এখানে আমার 1 আছে, এখানে 0 আছে। তা 16 বিটের মধ্যে দুটো রিজার্ভ, তাহলে পড়ে থাকলো কটা? 14 খানা। 2 টু দি পাওয়ার 14 - 2। আর রিমেনিং ক বিট আছে এখানে? এখানে আছে হচ্ছে 16 বিট। 2 টু দি পাওয়ার 16 - 2 হচ্ছে আমার হোস্ট আইডি। এটা হচ্ছে আমার নেটওয়ার্ক আইডি, আর এটা হচ্ছে আমার হোস্ট আইডি। ক্লিয়ার? বোঝা গেছে নেটওয়ার্ক আইডি হোস্ট আইডি কি করে ভাগ করছি ক্লাস এ ক্লাস বি তে? ক্লাস সি এর ক্ষেত্রে দেখো, এবার আর কিন্তু ভুলবে না কোনোদিন, আমি রেকর্ডিংটা তোমাদের করে রাখলাম। ক্লাস সি এর ক্ষেত্রে এখানে বলা আছে, এই ধরনের এই শ্রেণীর নেটওয়ার্ক অ্যাড্রেসে 3টি অক্টাল অর্থাৎ 24 বিট চড়া হয়। আর প্রথম 24 বিটের মধ্যে 3টি বিট হচ্ছে 110, পরবর্তী 21টি বিট দ্বারা তৈরি হয়। তাহলে 110 রিজার্ভ থাকবে। আর ক বিট চড়া হবে? 24 বিট। তো সেক্ষেত্রে আমরা কি করব ক্লাস সি এর ক্ষেত্রে? ক্লাস সি এর ক্ষেত্রে আমি এই জায়গাটা করছি, ধরো ক্লাস সি। ক্লাস সি এর ক্ষেত্রে আমার এটা এই হবে আমার 8 বিট, 8 বিট, 8 বিট, 8 বিট। তাহলে এখানে 110, এখানে ডট ডট করে 8টা আছে। সেম ভাবে এখানেও 8খানা আছে, তার পরবর্তীটাও 8টা আছে, তার পরবর্তীতে এরকম 8টা আছে। আমার যদি তাই হয়, ডট দিয়ে সেপারেট করা হয়। বলছে 24 বিট চড়া, এটা ক্লাস সি এর ক্ষেত্রে বলছে, হ্যাঁ ক্লাস সি এর ক্ষেত্রে। ক্লাস সি এর ক্ষেত্রে যদি 24 বিট চড়া হয়, তাহলে এই পোর্শন পর্যন্ত আসবে। রিজার্ভ কটা? 110। কত লিখবো আমি? 2 টু দি পাওয়ার 21 - 2। আর এখানে কটা বিট পড়ে রইলো? এটা হচ্ছে আমার নেটওয়ার্ক আইডি, কিন্তু নেটওয়ার্ক আইডি আইপি অ্যাড্রেসকে আমি শর্টে লিখলাম নেট আইডি।
আইপি অ্যাড্রেসকে আমরা দুটো পার্টে ভাগ করি, একটা নেটওয়ার্ক আইডি, সেকেন্ড হচ্ছে হোস্ট আইডি। তো রিমেনিং কটা আছে এখানে? 8 বিট আছে। সো 8 বিট মানে কি হবে? এটা হোস্টের জন্য হবে 2^8 - 2, এটা হচ্ছে আমার হোস্ট আইডি। সেটা গেলে একটা গেল নেটওয়ার্ক আইডি, আর একটা গেল আমার হোস্ট আইডি। সেটা হচ্ছে ক্লাস সি এর ক্ষেত্রে। তো এবার তুমি যদি ছকটা ভালো মতন দেখো, আমি এখান থেকে ছকের মধ্যে আসছি। এই যে ক্লাস এর ক্ষেত্রে দেখো 0 রিজার্ভ, 8 বিট ইসে তোমার চওড়া আছে, 8 বিট চওড়া, মানে 0 রিজার্ভ মানে 2^7 - 2। এখানে 8 বিট, 8 বিট আর 24 বিট, 2^24 - 2 হচ্ছে হোস্ট আইডি। ক্লাস সি এর ক্ষেত্রে টোটাল হচ্ছে 16 বিট চওড়া, 16 বিটের মধ্যে রিজার্ভ হচ্ছে 110। কটা পড়ে থাকবে? 14 পড়ে থাকবে, তাহলে 2^14 - 2। আর হোস্ট কটা থাকবে? 2^16 - 2। আর তার পরবর্তী ক্ষেত্রে সি এর ক্ষেত্রে কটা রিজার্ভ? 110 রিজার্ভ, তাহলে ক বিট থাকলে 21, 24 বিটের মধ্যে 110 মানে 21, 2^21 - 2। আর হোস্টের ক্ষেত্রে হচ্ছে 2^8 - 2। এটাই তো আইপি অ্যাড্রেস। আশা করি তোমাদের এবার মানে এতদিনে ভালো মতন বোঝা গেছে, ঠিক কি না? সবাই বুঝতে পেরেছে তো? ঠিক আছে, তাহলে এই রেকর্ডিংটা তোমাদের সঙ্গে থাকবে, পরের দিন এক্সামও হবে। আমি ক্লাস শেষ হওয়ার পর টোটাল ক্লাসটার আজকে রেকর্ডিং দিয়ে দিচ্ছি। যারা যারা জয়েন করতে পারেনি তারা দেখবে, এবং তোমরা আমি ইউটিউব লিঙ্ক দিয়ে দেবো, ইউটিউব লিঙ্ক দেবো, একদম ডাউনলোড করতে হবে না, ইউটিউব থেকে দেখে নেবে। তোমরা শুধুমাত্র আমার আজকের ক্লাসটা দেখো, যেখানে অসুবিধা হবে আমাকে টাইম বাউন্ড করে বলবে যে আমি এখানে বুঝতে পারছি না, আই উইল ডেফিনেটলি হেল্প ইউ, যে কোথায় তোমাদের সমস্যা হচ্ছে। ঠিক আছে, তাহলে এতটুকুর মধ্যে আজকে আমার ক্লাসটা শেষ করছি। হুম, ঠিক আছে, লিভ করলাম আমি তাহলে।